আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাকিব রায়হান। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবল প্লেয়ার পেলের জীবন কাহিনীর উপরে নির্মিত সিনেমা পেলে দ্য বার্থ অফ এ লেজেন্ড সিনেমার গল্প নিয়ে। তো এই সিনেমা সম্পর্কে আসলে ইন্ট্রোডিউস করার মতো কিচ্ছু নাই। এটা হচ্ছে শতাব্দীর সেরা সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় পেলের জীবন কাহিনীর উপরে নির্মিত সিনেমা, তো বুঝতে পারছেন কেমন হবে। তো যাই হোক, গল্প শুরু করি। তো গল্পে শুরু হয় ব্রাজিল দেশের একটা বস্তির ভেতরে, আর সেই বস্তির সব বাচ্চা ছেলেগুলো জুতো পলিশের কাজ করত। আর কাজ শেষে তারা বিভিন্ন কাপড় চোপড় একত্রিত করে সেগুলো দিয়ে ফুটবল তৈরি করে ফুটবল খেলায় মত্ত হয়ে পড়ত। আমাদের এশিয়ার দেশগুলোতে যেমন অলিগলিতে ক্রিকেট খেলা হয়, ঠিক তেমনই উত্তর আমেরিকার দেশগুলোতেও এভাবে অলিগলিতে ফুটবল খেলা হয়। তো বাচ্চারা ফুটবল খেলতে খেলতে বিভিন্ন কাদা পানি দিয়ে মেখে একেবারে একাকার হয়ে যায়। এখানে ফুটবল খেলতে থাকা বাচ্চাগুলোর মধ্যে একজন বাচ্চার নাম ছিল ডিকো, আর তার সাথে তার ভাইও ছিল, সেও একেবারে কাদাতে মেখে একাকার হয়ে গিয়েছিল। এখন ডিকো যখন তার ভাইকে সাথে করে নিয়ে তার বাড়িতে আসে, তখন সে তার মাকে বলে যে মা, আসলে জুকোকে নিয়ে জুতো পালিশ করা শেষে আমি যখন বাড়ি ফিরছিলাম তখন জুকো পা পিছলে নদীর পানিতে পড়ে যায়। কিন্তু বেচারা জুকো মুখ ফসকে বলে দেয় যে আসলে ফুটবল খেলার সময় সে পানিতে পড়ে গিয়েছিল আর এভাবে কাদা মাখামাখি হয়ে গেছে। আর এই কথা শুনে ডিকো আর জুকোর মা প্রচণ্ড রাগ করে তাদের উপরে। ডিকোর মা আসলে কখনো চাইতো না যে তার ছেলে ফুটবল খেলুক, কারণ জিকোর বাবা একসময় খুব ভালো একজন ফুটবল প্লেয়ার ছিলেন, কিন্তু ফুটবল খেলার কারণে একটা ইনজুরিতে তার একটা পা একেবারে নষ্ট হয়ে যায়, শেষ হয়ে যায় তার ফুটবল ক্যারিয়ার। আর এখন তিনি একজন পরিষ্কার কর্মী হিসেবে কাজ করেন। আর এখন সময় ছিল 1950 সাল, আর আজকে উরুগুয়েতে ফুটবল বিশ্বকাপ খেলায় ব্রাজিলের খেলা হচ্ছিল। তাই ব্রাজিলের সব লোকজন সকল কাজকর্ম বাদ দিয়ে রেডিও চালু করে বসে পড়েছিল ফুটবল খেলা শোনার জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত আজকের ম্যাচে ব্রাজিল খুব বাজেভাবে হেরে যায়, আর এই পুরো বিশ্বকাপ থেকে ব্রাজিল বাদ পড়ে যায়। আর এই খবর শোনার সাথে সাথে ব্রাজিলের সব লোকজনদের চোখে পানি চলে আসে। এমনকি ঘরের উপরে শুয়ে থেকে ফুটবল ম্যাচ শোনা ছোট্ট ডিকো কান্না করতে থাকে। আসলে ব্রাজিলের সব মানুষজন তাদের ফুটবল খেলাকে প্রচণ্ড ভালোবাসত। আর এখন ডিকোর কাছে তার বাবা চলে আসে, আর এখন ছোট্ট ডিকো তার বাবাকে বলে যে বাবা, আমি একদিন অবশ্যই ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জয় করে আনবো, তুমি দেখে নিও। কিন্তু ঠিক তখনই তার বাবা তাকে বলে যে বাবা, আমি জানি তুমি খুব ভালো ফুটবল খেলো, কিন্তু আমি চাই তুমি তোমার মায়ের কথা শোনো, তুমি বরং ফুটবল খেলা থেকে দূরে থাকো। আসলে আজকের এই ম্যাচ হারার পরে ডিকোর বাবাও মানসিকভাবে প্রচণ্ড কষ্ট পেয়েছিলেন। তো যাই হোক, পরদিন সকালে ডিকোর মা তাকে সাথে করে নিয়ে পরিষ্কার করার কাজে চলে যায়, আর ডিকোর সাথে করে সে রান্নাঘর পরিষ্কার করতে থাকে। কিন্তু এক পর্যায়ে বাড়ির ভেতর থেকে ডিকোর মাকে ডেকে পাঠানো হয়, আর রান্নাঘরে অনেক অনেক খাবারের ভেতরে বেচারা ডিকো একাই বসে থাকে। কিন্তু এক পর্যায়ে ডিকো দেখতে পায় টেবিলের উপরে বেশ কিছু পেস্ট্রি কেক রাখা আছে, আর অসহায় অভুক্ত গরিব ডিকো সেখান থেকে একটা কেক তুলে নিয়ে খেয়ে নেয়। আর তখনই সেই ঘরে বেশ কয়েকজন বাচ্চা ছেলে চলে আসে, আর তারা সবাই এমন একটা ফুটবল টুর্নামেন্টের কথা বলছিল যেখানে কিনা বাচ্চাদেরকে নিয়ে ফুটবল খেলানো হবে, আর যেই বাচ্চারা ভালো খেলবে তাদেরকে সেন্টোস ফুটবল ক্লাবে জয়েন করে নেওয়া হবে। এখানকার সব বাচ্চারা খুবই উত্তেজিত ছিল, তারা সবাই বিভিন্ন ফুটবলারের নাম বলছিল যে তারা তাদের মতো খেলতে চায়, তাদের মতো খেলতে চায়। কিন্তু এই সব কিছু শুনে বাচ্চা ডিকো বলে ওঠে যে আমি পেলের মতো খেলতে চাই। সেখানে আসা বাচ্চাগুলো হাসতে হাসতে বলে এই পেলে আবার কে? ডিকো বলে সে ভাস্কো দা গামার গোলকিপার। আসলে এখানে ডিকো ভুল বলেছিল, কারণ ভাস্কো দা গামার গোলকিপারের নাম ছিল বিলে, তাই সে ভুল করে তাকে পেলে বলে ফেলে। তো সেখানকার সব বাচ্চারা হাসতে হাসতে বলে কোন পাগল হতে পারে যে কিনা বিলেকে পেলে বলে, আচ্ছা আজ থেকে তোকে আমরা পেলে বলে ডাকবো। আর এখন সেই বাচ্চারা তাদের ফুটবলটাকে ডিকোর দিকে শট করে দেয়, আর সেই ফুটবলের আঘাতে সেখানে থাকা একটা পানি ভর্তি বালতি মেঝেতে পড়ে যায়। আর তখনই সেখানে ডিকোর মা চলে আসে, আর তিনি সেই বাচ্চাদের কাছে বারবার ক্ষমা চাইতে থাকে। যদিও এখানে ডিকো বলার চেষ্টা করে যে ভুল আসলে সেই বাচ্চাদেরই, কিন্তু ডিকোর মা তাকে কিছুই বলতে দেয় না, কারণ তার মা সেখানে কাজ করত। আর আজকে ডিকো সেখান থেকে যাবার সময় সেই টুর্নামেন্টের একটা লিফলেট নিয়ে চলে যায়, আর এখন সে তার বস্তিতে গিয়ে তার বন্ধুদেরকে সেই লিফলেট দিয়ে বলতে থাকে যে আমরাও একটা টিম তৈরি করে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করব। এই কথা শুনে ডিকোর ছোট ভাই বলে কিন্তু ভাইয়া যদি মা জানতে
জানতে পারে তাহলে কিন্তু খুব রাগ করবে। ডিকো বলে তুমি চুপ করো। আর এখন ডিকো সহ বস্তির সব ছেলেরা মিলে একটা টিম গঠন করে আর তারা সেই টুর্নামেন্টে অংশগ্রহণও করে। এখানে সেই বাচ্চারাও ছিল যাদের কাছ থেকে ডিকো এই টুর্নামেন্টের খবর পেয়েছিল, যাদের বাড়িতে তার মা কাজ করত। আর এখানে ডিকোর টিমে একটা ছেলে তার ঘরের বিছানার চাদর কেটে সবার জন্য একই রকমের গেঞ্জি বানিয়ে নিয়ে এসেছিল। আর এখন ফুটবল ম্যাচ শুরু হয়ে যায়। এখানে ডিকোর টিমের নাম ছিল শুলেস। এখন ফুটবল খেলতে খেলতে ডিকোর টিম ফাইনাল অবধি পৌঁছে যায়। আর এখন তারা ফাইনালে মুখোমুখি হয়েছিল সেই বাচ্চাদের সাথে যাদের কাছ থেকে ডিকো টুর্নামেন্টের খবর পেয়েছিল, যারা ডিকোকে নাম দিয়েছিল পেলে। আর এই নাম শুনলে ডিকো প্রচন্ড রেগে যেত। ডিকোর দলের কোনো প্লেয়ারের কাছে একটা পরার মতো জুতোও ছিল না, আর তাই তারা সবাই মিলে একটা খাদ্য গুদাম থেকে কয়েকটা বাদামের বস্তা চুরি করে নিয়ে বিক্রি করে দেয়। আর সেই টাকা দিয়ে কিছু পুরনো জুতো কিনে আনে। সেই জুতোগুলো আবার কোনোটাই তাদের পায়ের সাইজের ছিল না। এছাড়াও তারা জুতো পরে খেলতে অভ্যস্ত নয়। আর এখন তাদের ম্যাচ শুরু হতে যাচ্ছিল দ্য কিংস টিমের বিপক্ষে। আর তাই ম্যাচের অ্যানাউন্সার মাইকে বলে দেয় যে শুলেস টিমের ক্যাপ্টেনের নাম পেলে। পেলে নাম শুনে ডিকো প্রচন্ড রেগে যায়। সে এই নাম সহ্যই করতে পারতো না। আর এখন ফাইনাল ম্যাচ শুরু হয়ে যায়। আর ম্যাচের মধ্যেও বিপক্ষ দলের খেলোয়াড়েরা ডিকোকে পেলে পেলে বলে বারবার রাগাতে থাকে। কিন্তু এখানে খেলার মধ্যে ডিকোর দল একদম ভালো খেলতে পারছিল না। তারা হাফ টাইমের আগেই বিপক্ষ দলের থেকে 6টা গোল খেয়ে ফেলেছিল। আর ম্যাচ অর্ধেক শেষে স্কোর এখন 6-0। কিন্তু এখন ডিকো সহ তার পুরো দলের প্লেয়ার এরা সবাই তাদের পায়ের জুতোগুলো খুলে ফেলে, কারণ তাদের কেউই জুতো পরে ফুটবল খেলায় অভ্যস্ত নয়, কারণ তারা সবাই ছিল বস্তির বাচ্চা কাচ্চা। আর এখন জুতো খুলে খেলা শুরু করার পরে ডিকোর টিমের রূপই যেন বদলে যায়। তারা তাদের বিপক্ষ দলকে ভয়ঙ্কর রকমের টক্কর দিয়ে 6টা গোল শোধও করে দেয়। আর এখন ম্যাচ 6-6 টাই হয়ে যায়। এই ম্যাচে ডিকো খুবই ভালো পারফর্ম করেছিল, তাই আশেপাশের সবাই তাকে পেলে পেলে বলে উৎসাহিত করছিল, কারণ তারা সবাই ডিকোকে পেলে নামেই চিনত। আসলে এখানে বিপক্ষ দলের খেলোয়াড়েরা ডিকোকে ছোট করতে ডিকোর নামের বদলে তার নাম পেলে হিসেবে রেজিস্ট্রেশন করিয়েছিল। কিন্তু এখন ডিকো তার পেলে নাম শুনে আর রাগ করছিল না, কারণ চারিদিকে এখন পেলে নামের জয় জয়কার চলছিল। আর এই সম্পূর্ণ ম্যাচ ডিকোর বাবাও দেখেছিল। তার বাবা প্রচণ্ড খুশি হয়ে যায়, কারণ তার ছেলে তার চেয়েও ভালো ফুটবল খেলা শিখে গিয়েছিল। কিন্তু এতক্ষণে সেখানে সেই লোকগুলো পৌঁছে যায় যাদের কাছ থেকে বাদামের বস্তাগুলো চুরি করেছিল ডিকোর দল। আর সেই লোকগুলো বাচ্চাদের পুরো দলের পিছু করতে থাকে, আর বাচ্চারা সবাই পালাতে থাকে তাদের থেকে। আর এখন ডিকো আর তার বন্ধু দিয়াগো একটা নদী পেরিয়ে একটা মাটির সুড়ঙ্গের ভিতরে লুকিয়ে পড়ে। ততক্ষণে চারিদিকে ঝুম বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। আর বৃষ্টি হতে হতে এক পর্যায়ে সেই সুড়ঙ্গের উপর থেকে মাটি ধসে পড়ে যেতে শুরু হয়। সৌভাগ্যবশত ডিকো সেখান থেকে পালিয়ে বেরিয়ে আসতে পারলেও তার বন্ধু দিয়াগো সেই সুড়ঙ্গের নিচে চাপা পড়ে সেখানেই মারা যায়। বেচারা ডিকো তার প্রিয় বন্ধুর মৃত্যুর জন্য নিজেকেই দায়ী মনে করতে থাকে। সে তার মায়ের কাছে প্রচণ্ড কান্না করতে থাকে, কিন্তু তার মা তাকে বুকে জড়িয়ে নেয়, কারণ সে জানে যে জীবনে যখন কোনো দুর্ঘটনা ঘটে তা যে কোনোভাবেই হোক ঘটে যায়, আর এর জন্য কখনোই নিজেকে দায়ী ভেবে কষ্ট দেয়া উচিত নয়। ডিকো কাঁদতে কাঁদতে তার মাকে বলে, মা, আমি খুব ভালো একজন বাচ্চা হয়ে থাকতে চাই। আমি আজ থেকে রোজ স্কুলে যাব, পড়াশোনা করব, আর আমি আজ থেকে কোনো ফুটবল খেলা খেলবই না। আর এই ঘটনার পর থেকে ডিকো স্কুলে যাতায়াত করত, তার বাবার সাথে পরিষ্কার কর্মীর কাজও করত। কিন্তু ডিকো সত্যি সত্যি ফুটবল খেলা একদম ছেড়ে দিয়েছিল। কিন্তু ডিকোর বাবা এখানে চাইতো যে ডিকো আবার ফুটবল খেলা শুরু করুক, কারণ তিনি সেদিন বিকেলে ফুটবল খেলা দেখেছিলেন। এখানে ডিকোর বাড়ির পেছনে একটা আমের গাছ ছিল। ডিকোর বাবা তাকে বলে, আমি এই আমের গাছের আম দিয়ে ফুটবল খেলার প্র্যাকটিস করতাম, কাঁচা আমগুলো শুট করার জন্য আর পাকা আমগুলো ব্যালেন্স করার জন্য। আসলে ডিকোর বাবা চেষ্টা করছিল যে ডিকোকে আবার ফুটবল খেলায় ফিরিয়ে নিয়ে আসার জন্য। কিন্তু ডিকো প্রথম ফুটবল খেলায় ইন্টারেস্ট না দেখালেও ধীরে ধীরে সে
আবার তার বাবার কথা মতো আম দিয়ে ফুটবল খেলার প্র্যাকটিস শুরু করে দেয়। ধীরে ধীরে সময় কেটে গিয়ে আজকে সেই বাচ্চা ডিকো এখন 13 বছর বয়সী কিশোর হয়ে গিয়েছিল। আর আজকে ডিকোর বাড়িতে একজন লোক চলে আসে। আসলে এই লোকটি ছিল সেই স্যান্টোস ফুটবল ক্লাবের ম্যানেজার। সেই লোকটি ডিকোকে স্যান্টোস ফুটবল ক্লাবে জয়েন করিয়ে নেয়। আর এখন ডিকো সেই ক্লাবের হয়ে ফুটবল খেলা শুরু করে দেয়। কিন্তু এখানে বাকি বাচ্চাদের সাথে ডিকো একদম খেলাই পেরে উঠছিল না। পারফরমেন্স তার খুবই খারাপ হয়ে গিয়েছিল। আর এই ব্যাপারটা নিয়ে ডিকো নিজেও খুবই টেনশনে ছিল। তাই ডিকো ভাবে যে তার দ্বারা হয়তো আর ফুটবল খেলা হবে না, তাই সে বরং বাড়িতে ফিরে যাবে। যেই ভাবা সেই কাজ, ডিকো বেরিয়ে পড়ে তার বাড়িতে ফেরার জন্য। আর সে যখন রেল স্টেশনে ছিল তখন তার কাছে ডিবেটো নামের একজন প্রাক্তন ফুটবলার চলে আসে, যিনি এখন বর্তমানে সেন্টোস ফুটবল ক্লাবের একজন সদস্য। ডিবেটো ডিকোকে বলে, তুমি কোথায় যাচ্ছ? ডিকো বলে, আমি বাড়িতে চলে যাচ্ছি স্যার। ডিবেটো বলে, কেন? ডিকো বলে, কারণ আমি বাকি ছেলেদের মতো খেলতে পারছি না, এখানে পড়ে থাকলে আমার কিছুই হবে না। আর আমি যদি বাড়িতে ফিরে না যাই আর পড়াশোনা না করি, তাহলে আমাকে আমার বাবার সাথে আবার পরিষ্কার কর্মীর কাজ করতে হবে। ডিবেটো বলে, তুমি যেভাবে ফুটবল খেলো তোমার খেলার স্টাইল পুরনো হলেও এটা কিন্তু অসাধারণ স্টাইল। ডিবেটো আরও বলে, কৃষ্ণাঙ্গ লোকেরা যখন গোলামি করত তখন তাদেরকে বাঁচাতে একজন মার্শাল আর্টিস্ট সামনে চলে আসে, যার নাম ছিল জিঙ্গা। আর পরবর্তীতে এই জিঙ্গার বিভিন্ন স্টাইল ফুটবল খেলায় সমন্বিত করা হয়। আর এর ফলে ফুটবল হয়ে যায় অসাধারণ একটা খেলা। কিন্তু এরপরে যখন 1950 সালে ব্রাজিল বিশ্বকাপে হেরে যায়, তখন সবাই ভাবতে থাকে যে জিঙ্গা স্টাইলের জন্যই হয়তো ব্রাজিল হেরে গেছে। তাই এরপর থেকে ব্রাজিল থেকে এই জিঙ্গা স্টাইলকে বিদায় জানিয়ে দেওয়া হয়। কিন্তু তুমি যে স্টাইলে খেলো সেই স্টাইলের ভেতরে এখনো জিঙ্গা স্টাইল বেঁচে আছে। আর তুমি এই জিঙ্গা স্টাইলে খুবই পারদর্শী, তাই তোমার কোচ হয়তো চায় না যে তুমি এই স্টাইলে খেলো। এখন তুমি দুটো কাজ করতে পারো। প্রথম তো তোমার ভেতরের এই জিঙ্গা স্টাইলকে সবার সামনে প্রকাশ করে তুমি কি করতে পারো সেটা দেখিয়ে দিতে পারো। আর দ্বিতীয়ত, কিছুক্ষণ পরে ট্রেন আসছে, তুমি ট্রেন ধরে বাড়িতে চলে যেতে পারো। এখন এই সব কিছু বলে সেখান থেকে চলে যায় ডিবেটো। কিন্তু এখন সেখানে ট্রেন আসলেও ডিকো এবার ট্রেনে চড়ে না, সে আবার ফিরে যায় ফুটবল মাঠে। আর এখন ফুটবল মাঠে ডিকো একদম নিজের স্টাইলে মন ভরে খেলতে থাকে। আর ডিকো এখানে অসাধারণ একটা গোল করে। আর এই সব কিছু দেখে ডিকোর কোচ অবাক হয়ে যায়। ডিকোর কোচটাকে ডেকে বলে, তুমি এটা কি করলে? ডিকো বলে, সরি স্যার, আর হবে না। কিন্তু ডিকোর কোচ বলে, তুমি আবার এটা করে দেখাও। আর এবার ডিকো তার জিঙ্গা স্টাইলে বিভিন্নভাবে অনেকগুলো গোল করে। অভিভূত হয়ে যায় ডিকোর কোচ। যেখানে ডিকো ইউথ টিমেও ছিল না, সেখানে তাকে এখন প্রো টিমে যোগ করা হয়। আর এখন 15 বছর বয়সী ডিকোর হাত ধরে সেন্টোস ফুটবল ক্লাব অনেকগুলো ম্যাচ জিতে নেয়। আর তার পায়ের জাদুতে অনেক গোল হয় এই ক্লাবের নামে। আর ধীরে ধীরে ডিকোর নাম দেশব্যাপী ছড়িয়ে পড়তে থাকে। কিন্তু তার নাম সবাই পেলে নামে জানতো। আর এভাবেই সময় কেটে গিয়ে এখন 1958 সাল। এবছর ছিল বিশ্বকাপ খেলা, কিন্তু ডিকো ছিল মাত্র 16 বছর বয়সী। কিন্তু দল গঠনের জন্য খেলোয়াড়দের যখন নাম ঘোষণা করা হয়, তখন একদম শেষে যে নামটি বলা হয় সেটি ছিল ডিকোর নাম। ডিকো এই খবরে প্রচণ্ড খুশি হয়ে যায়। ডিকোর বাবাও তার ছেলের জন্য প্রচণ্ড খুশি হয়। কিন্তু ডিকোর বাবা তাকে বলে যে, বাবা, ব্রাজিলিয়ানদের এখন ফুটবলের উপর থেকে আশা ভরসা প্রায় শেষ হয়ে গেছে। গত বছরের বিশ্বকাপটাও আমরা হেরে গেছি। এখন তোমার উপরে এক বিশাল দায়িত্ব। আমি তোমার ভেতরে এমন কিছু প্রতিভা দেখেছি যা আমার ভেতরেও ছিল না। কারণ আমি যখন ফুটবলার ছিলাম তখন আমিও জিঙ্গা স্টাইলে খেলার চেষ্টা করতাম। আর এমনই একদিন আমি জিঙ্গা স্টাইলে শট নেওয়ার সময় আমার ভেতরে সন্দেহের সৃষ্টি হয় আর আমি দোটানায় পড়ে যাই। এর ফলে সেদিন আমার ইনজুরি হয়ে যায়। তুমি কখনো এমন দোটানায় যেন পড়ো না বাবা, শুধু নিজের মন প্রাণ দিয়ে ফুটবল খেলে যেও। ডিকো বলে, আমি বুঝে গেছি বাবা। আর এখন ডিকোর বাবা তাকে একটা জার্সি উপহার দেয় যার পেছনে লেখা ছিল পেলে। ডিকো বলে, কিন্তু বাবা, এখানে পেলে লেখা কেন? এটা তো আমার নাম নয়। কিন্তু ডিকোর বাবা বলে যে, তোমাকে সবাই যে জিঙ্গা স্টাইলে খেলতে দেখে তখন সবাই তোমাকে পেলে নামে রাখে। আর এখন ডিকো তার বাবার থেকে বিদায় নিয়ে চলে যায়। আর এখন ডিকো চলে আসে ব্রাজিলের পুরো ইন্টারন্যাশনাল টিমের মাঝে। আর এখন প্র্যাকটিস ম্যাচ শুরু হবার আগে টিমের কোচ ডিকোকে বলে দেয় যে, তুমি ইন্টারন্যাশনাল ম্যাচে কোনোভাবে জিঙ্গা স্টাইলে খেলতে পারবে না। এই স্টাইল সেন্টোস ক্লাবে হয়তো চলতো, কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাচে এই স্টাইল কোনোভাবেই চলবে না। আসলে গতবারের বিশ্বকাপে এই স্টাইলের জন্যই ব্রাজিল খুব খারাপভাবে হেরে গিয়েছিল।
গিয়েছিল, তাই সেই হারের ভয়েই এখন এই ইন্টারন্যাশনাল কোচ ডিকোকে এই কথা বলে। কিন্তু প্র্যাকটিস ম্যাচ শুরু হলে ডিকো তার কোচের কথা একদমই শোনে না। সে জিঙ্গা স্টাইলে খেলা শুরু করে দেয়, কারণ সে তার বাবার কথা মনে রেখেছিল। তাই এই প্র্যাকটিস ম্যাচ চলাকালীন সময়ে ডিকোর হাঁটুতে ভয়ানক একটা ইনজুরি হয়ে যায়। আর এখন ডিকোর বিশ্বকাপ খেলার আর কোনো আশাই ছিল না। প্রচণ্ড কষ্ট নিয়ে ডিকো তার বাড়িতে ফোন করে আর তার মাকে বলে যে হাঁটুতে আমার একটা ভয়ানক ইনজুরি হয়ে গেছে মা। ডিকোর মা প্রচণ্ড কষ্ট পায়, কারণ এমনই একটা ইনজুরির কারণে তার স্বামীর পুরো ফুটবলের ক্যারিয়ার ধ্বংস হয়ে গিয়েছিল, আর এখন সে পরিষ্কার কর্মী হিসেবে কাজ করে। ডিকো তার মাকে বলে আমি অনেক বড় ভুল করে ফেলেছি মা, আমার স্কুলে যাওয়াই উচিত ছিল। ডিকোর মা বলে না বাবা, আমরা সব সিদ্ধান্ত একসাথে নিয়েছি, আর তোমার যাই হয়ে যাক না কেন আমরা তোমার সাথে আছি। আর এখন ডিকোর ডাক্তার তাকে বলে যে ডিকো হয়তো পরবর্তী সেশনে খেলতে পারবে। আর তখনই রেডিওতে নিউজ আসে যে 1950 সাল এবং 1954 সালের হারের পরে ব্রাজিল এখনো কোনো শিক্ষা নেয়নি। এখনো ব্রাজিলের খেলোয়াড়েরা পুরনো স্টাইলে খেলেই নিজেদেরকে ইচ্ছে করে আহত করে ফেলছে। এই খবরটা ডিকোকে উদ্দেশ্য করে করা হয়েছিল। এই খবর শুনে তাদের কোচ বেশ রাগ করলেও সে ডিকোকে কিছুই বলে না, আর এখন বিশ্বকাপ শুরু হয়ে যায়। তবে খেলা শুরুর আগে ডিকোর ডাক্তার তাকে বলে দেয় যে তুমি তোমার হাঁটুর খেয়াল রেখো, কারণ এরপর যদি আর একটাও আঘাত লাগে তাহলে হতে পারে তুমি আর একটা ম্যাচও খেলতে পারবে না। ডিকো তার সব কথা শুনে নিয়ে খুব সাবধানে খেলতে থাকে। তবুও ধীরে ধীরে ব্রাজিল ম্যাচ জিততে জিততে সেমিফাইনাল অবধি পৌঁছে যায়। আর সেমিফাইনালে এখন ব্রাজিলের খেলা পড়েছিল ফ্রান্সের সাথে। সেখানে হাফ টাইমের আগে ফ্রান্স আর ব্রাজিল 1-1 গোলে সমতায় থাকে। আর হাফ টাইমের সময়ে রেস্ট রুমে গিয়ে জিকো তার সহকারী খেলোয়াড় জসের কাছে চলে যায়, কারণ জস তাদেরকে বলেছিল যে তার ইনজুরি হয়েছে। কিন্তু ডিকো তাকে বলে তোমার যদি পা ঠিক হয় তাহলে তুমি ভালো মতো খেলো, কারণ আমি তোমার মতো এত ভালো খেলতেও পারি না। কিন্তু জস তাকে বলে যে আমার পা ঠিকই আছে ডিকো, আসলে আমার মন ঠিক নেই, কারণ আমি জীবনভর ইউরোপিয়ান হতে চেয়েছি, কিন্তু আজকে খেলার সময় আমি বুঝতে পারলাম আমি আসলে ব্রাজিলিয়ান। তোমার মনে আছে তুমি যখন একটা ম্যাচে জিঙ্গা স্টাইলে খেলে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলে? আজকে ঠিক সেই খেলাটাই আমাদের প্রয়োজন। আর এখন এই কথা শুনে ডিকো বেশ কনফিডেন্ট হয়ে যায় আর খেলার মাঠে নেমে যায় ডিকো। আর এখন ডিকো পুরো কনফিডেন্ট নিয়ে তার সেই পুরনো জিঙ্গা স্টাইলে খেলা শুরু করে দেয়। আর খেলতে খেলতে একটা অসাধারণ গোল করে দেয় ডিকো। পুরো স্টেডিয়ামের চারিদিকে হই হুল্লো শুরু হয়ে যায়, চারিদিকে খুশির বন্যা বয়ে যায়। আর এখন ডিকো তার খেলার দক্ষতা দিয়ে পরপর আরো 2টা গোল করে, আর এভাবে স্কোর হয়ে যায় 4-1। আর ব্রাজিল সেদিন ফ্রান্সের বিপক্ষে ম্যাচটা জিতে যায়। আর এই ম্যাচটা শুধুমাত্র ডিকোর কারণে জেতা সম্ভব হয়েছিল। তাই ব্রাজিলের ঘরে ঘরে এখন খুশির বন্যা বয়ে যাচ্ছিল, কারণ ব্রাজিল ফাইনালে পৌঁছে গিয়েছিল। আর ফাইনালে ব্রাজিলের সাথে খেলা পড়েছিল সুইডেনের। তাই খেলা শুরু করার আগে সুইডেনের কোচ আর ব্রাজিলের কোচ একসাথে একটা প্রেস কনফারেন্সে চলে যায়। আর সেখানে সুইডেনের কোচ ব্রাজিল দলকে ছোট করে কথা বলে, যেমন ব্রাজিল দলের খেলার কোনো অনুশাসন নেই, তাদের খেলার গতি বা প্ল্যান কিছুই নেই, তারা উল্টাপাল্টা খেলে, এইসব কিছু বলতে থাকে। আর এইসব কিছু শুনে ব্রাজিল দলের কোচ সেই প্রেস কনফারেন্স থেকে উঠে খেলোয়াড়দের মাঝে চলে আসে। আর ব্রাজিলের প্রত্যেকটা খেলোয়াড়কে উদ্দেশ্য করে সে বলে যে আমি চাই না আগামীকাল পৃথিবী আমাদেরকে সুইডেনের মতো খেলতে দেখুক, আমরা চাই পৃথিবী আমাদেরকে আমাদের আসল রূপে দেখুক। আর আমাদের আসল রূপের খেলা হচ্ছে জিঙ্গা স্টাইলে খেলা। আমি জানি না আগামীকাল ফাইনালে আমরা হারবো কি জিতবো, তবে আমি এটা চাই যে আগামীকাল আমরা সুইডেন সহ পুরো পৃথিবীকে একটা শানদার ম্যাচ উপহার দেব। আর পরদিন ফাইনাল ম্যাচ শুরু হয়ে যায়। কিন্তু এখন সুইডেনের সকল প্লেয়ারই প্রায় সবাই মিলে পেলের উপরে খুব গভীরভাবে নজর রাখছিল, কারণ তারা চাচ্ছিল না যে পেলে খুব ভালোভাবে খেলুক। আর এভাবেই মাত্র 4 মিনিটের মাথায় সুইডেন দল ব্রাজিলকে একটা গোল দিয়ে দেয়। আর এই গোল খাওয়ার সাথে সাথে পুরো ব্রাজিলের ঘরে ঘরে যেন শোকের মাতম নেমে আসে। কিন্তু ডিকো অর্থাৎ পেলে তার নিজের মনোবল কখনোই ভাঙে না, সে খুব ভালোভাবে খেলা শুরু করে দেয়। আর কিছুক্ষণ পরেই পেলে একটা গোল শোধও করে দেয়। আর এই গোল সমতায় ব্রাজিল দল যেন আরো শক্তিশালী হয়ে যায়। তারা আর মাত্র কিছুক্ষণের মধ্যেই আরো একটা গোল দিয়ে দেয়। 2-1 গোলে ম্যাচে তখন এগিয়ে যায় ব্রাজিল দল। এরপরেও ব্রাজিল তার আক্রমণাত্মক খেলা থামায় না, তারা 1-1 করে মোট 5টা গোল দিয়ে দেয়। যদিও এই ম্যাচে সুইডেন তাদেরকে মাত্র 2টি গোল দিতে পেরেছিল। পুরো স্টেডিয়ামে সুইডেনের দর্শকদের পিন
দৃষ্টিপতন নীরবতা অবাক করে দেয় পুরো সুইডেনকে। আর অপরদিকে পুরো ব্রাজিলের প্রত্যেকটা মানুষের চোখে খুশিতে পানি এসে গিয়েছিল, কারণ ব্রাজিল আজকে তাদের ইতিহাসের প্রথম বিশ্বকাপ ট্রফি জিতেছে, সেটাও আবার পেলে অর্থাৎ ডিকোর হাত ধরে। আর এখন ডিকো পুরোপুরি পেলে নামে পরিচিত হয়ে যায় চারিদিকে। তো ফুটবল ইতিহাসে ব্রাজিল আর সুইডেনের এই ম্যাচটাকে বলা হয় যে কেউ কোনোদিন এই ম্যাচটাকে ভুলতে পারবে না, কারণ এই ম্যাচের পর থেকেই জিঙ্গা স্টাইল পুরো পৃথিবীব্যাপী এতটা ফেমাস হয়ে যায় যে সবাই এই খেলা শিখতে আর দেখতে চায়। আর অনেক সম্মানের সাথে 1961 সালে ব্রাজিলের সরকার পেলেকে তাদের দেশের জাতীয় সম্পত্তি হিসেবে ঘোষণা করে দেয়। আর এরপরে পেলে সবচেয়ে কম বছর বয়সী অর্থাৎ মাত্র 17 বছর বয়সে বিশ্বকাপ খেলা এবং বিশ্বকাপ জেতার জন্য ওয়ার্ল্ড রেকর্ড করে নেয়। আর এরপর 1962 এবং 1970 সালের বিশ্বকাপও ব্রাজিল দখল করে নেয়। পেলে পৃথিবীতে এখন একমাত্র খেলোয়াড় যে তিনটা বিশ্বকাপ জিতেছিল। এরই সাথে সাথে সে তার ক্যারিয়ারের সর্বোচ্চ 1283 গোলের রেকর্ড নিজের নামে রেখেছিল। কিন্তু একটা মাত্র রেকর্ড পেলে কখনোই ভাঙতে পারেনি, সেটা হলো একটা ম্যাচে 5টা গোল করা। আর এই রেকর্ডটা এখনও তার বাবার নামেই ছিল। এছাড়াও অলিম্পিক কমিটি থেকে পেলেকে শতাব্দীর শ্রেষ্ঠ খেলোয়াড় বলে উপাধি দেওয়া হয়েছিল। তো এটাই ছিল কিংবদন্তি পেলের জীবন কাহিনী। তো আসলে মানুষ কোন পর্যায় থেকে কোন পর্যায়ে উঠতে পারে সেটা আপনারা এই সিনেমাটা দেখলে কিছুটা বুঝতে পারবেন। বুঝতে পারছেন হয়তো গল্পটা শোনার পরে। তো অসাধারণ লাগছে আমার কাছে সিনেমাটা দেখতে। হিন্দি ডাবিংয়ে পাওয়া গেছে, খুব ভালো হয়েছে, দেখে মজা পাইছি। বাংলা সাব নিচে নিচে দিতে হয় নাই। তো আপনাদের কাছে গল্পটা কেমন লাগলো সেটা জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি আমি। আল্লাহ হাফেজ।